আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। থাকছে বিস্তারিত। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে সড়কের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে বঙ্গভবনের রাজধানীর দলের নেতা ও সমন্বয়কদের চাওয়া নিয়ে এখন নানামুখী বিতর্ক চলছে। নিজের চোখে দেখা ওই দিনের কিছু ঘটনা শেয়ার করেছেন। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। রাজধানীতে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটনায় হত্যা বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলায় হাইকোর্টের রায় গতকাল। এদিকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তবে এই 2 মামলায় খালাস পেলেও এখনো 4টি মামলা সাজাপ্রাপ্ত তিনি। এদিকে তার আইনজীবীদের প্রত্যাশা বাকি মামলাগুলোতে ন্যায় বিচার পাবেন তিনি। বাকি মামলাগুলোতে হলো অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক একটি মামলা। তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 2023 সালের 2 আগস্ট সাজা দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খান। এদিকে রায়ে তারেক রহমানকে 9 বছর ও জুবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারেক রহমানকে পলাতক ঘোষণা করে ওই মামলায় বিচার কাজ শেষ করা হয়েছিল। পলাতক থাকায় ওই মামলা আপিল হয়নি। এদিকে 2013 সালের 17 নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে ঢাকায় মামলার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দিয়েছিলেন। ওই মামলা তারেকের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে দুদক তারেক রহমানকে খালাস দেয় রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিলেন। ওই আপিল শুনানি শেষে হাইকোর্টে 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতে খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন বাংলাদেশ আদালত। এদিকে পাশাপাশি 20 কোটি টাকার জরিমানা করেন তার বিরুদ্ধে। এছাড়াও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি অরফানেজ চার্জ দুর্নীতি অভিযোগে এনে তারেক রহমানকে 10 বছরের দণ্ড দেওয়া হয়েছিল। এই মামলায় সাজা হয় তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও। এদিকে 2021 সালে 4 ফেব্রুয়ারি তারেক রহমানকে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 2 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে নড়াইলে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন এক বীর মুক্তিযোদ্ধা। এদিকে 2014 সালের 16 ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক সমাবেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশ কিছু বক্তব্য দেন তারেক রহমান। সেই খবর প্রকাশিত হয় দেশের একটি জাতীয় দৈনিকে। এতে করে শেখ মুজিবুর রহমানের সম্মানহানি হয়েছে জানিয়ে সে সময় নড়াইলে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করেন। সিলেটের 2টি মামলায় খারিজ হয়েছিল জনাব তারেক রহমানের। এদিকে সিলেটে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে 2 ছাত্রলীগ নেতার দায়েরকৃত 2টি মামলায় খারিজ করে দিয়েছেন আদালত। বাদী উপস্থিত না হওয়ায় গতকাল সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2য় আদালতে বিচারিক শকির আহমেদ মামলা দুটি খারিজ রায় ঘোষণা করেছেন। এদিকে আদালতের অতিরিক্ত পিপি আবু ফাহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 2014 সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে 2 ছাত্রলীগ নেতার দায়ের করা 2টি মামলা বাদী উপস্থিত না হওয়ায় গতকাল খারিজ করেছেন আদালত। এদিকে 2014 সালে সিলেট মহানগর পুলিশের শাহপরান রহমতুল্লাহ আলাইহি থানায় মামলা 2টি মামলা করেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ রাহেন চৌধুরী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তৎকালীন সভাপতি শামীম মোল্লা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে সড়কে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। এতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। তাদের ঘিরে উৎসুক জনতা ভিড় দেখা গিয়েছে। এছাড়া বঙ্গভবনে ফটকের সামনে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এপিবিএন ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে দেখা গিয়েছে। এদিকে বিকেল দিকে বঙ্গভবনের মূল ফটকের সামনে সড়কে এমন দৃশ্য দেখা গেছে। এ সময় মোজাম্মেল মিয়াজি নামে এক আন্দোলনকারী বলেন, আপনারা জানেন 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর তিনি বাহিনী প্রধানদের নিয়ে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তার কাছে পদত্যাগপত্র আছে, অথচ এখন রাষ্ট্রপতি বলছেন তার কাছে পদত্যাগপত্র নেই। তার মানে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন। তাছাড়া তিনি
খুনি হাসিনার দ্বারা হাসিনা যখন গণহত্যা চালিয়েছিলেন তখন তিনি কোনো শিক্ষার্থীকে দেখতে যাননি, শিক্ষার্থীদের পক্ষেও নেননি এই রাষ্ট্রপতি। থাকলে দেশের মানুষের রক্ত চুষে খাবে, তাই এই তার পদত্যাগ হওয়া পর্যন্ত আমরা বঙ্গভবন ছেড়ে যাব না। এদিকে সায়দাবাদ থেকে জাহানারা নামের এক গৃহিণী রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলনে যোগ দিয়েছেন। তিনি বলেন, আমি সায়দাবাদ থেকে এখানে আসছি শিক্ষার্থীদের সাপোর্ট দিতে। এদিকে বিকাল 5:30টার দিকে বঙ্গভবনে আসেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের নেতা কর্মীরা। এ সময় তারা বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছিলেন। প্রায় 20 মিনিট বিক্ষোভ করে তাদের মিছিলটি 5:50 দৈনিক বাংলা মোড় দিয়ে চলে যায়। এ সময় ফোরামের যুগ্ম সম্পাদক সোহেল রানা বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার দোসর ও মনোনীত ব্যক্তি ছিলেন। ছাত্র জনতার সরকার, তার থাকার কোনো অধিকার নেই। এদিকে অবিলম্বে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। এদিকে যদি পদত্যাগ না করলে তাই তাকে বলতে চাই, আপনি সম্মানিতভাবে চলে যান। এদিকে ছাত্র জনতার সরকারের আপনার দরকার নেই, আপনার নিজের সম্মান রক্ষার্থে আপনি নিজে পদত্যাগ করুন, অন্যথায় জনগণ আপনাকে ছাড়বে না। আপনার যদি গদি থেকে টেনে হিঁচড়ে নামানো হবে। এর আগে সকাল 10টায় একাধিক ব্যক্তিকে বঙ্গভবনের সামনে সড়কে বসে থাকতে হবে। তাদের মধ্যে ইব্রাহিম সাব্বির নামে এক শিক্ষার্থী জানান, তারা 3 জনেই গতকাল সন্ধ্যায় এখানে আসেন। তারা মোট 7 জন এখানে সারা রাত অবস্থান করেন। এদিকে কয়েকজন অসুস্থ বোধ করায় তারা অসুস্থ ব্যক্তিরা চলে গিয়েছেন, কিন্তু তারা 3 জন রয়ে গেছেন। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ না করা পর্যন্ত তারা এখন থেকে যাবেন না। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে দুপুর থেকে বিভিন্ন ব্যানারে বঙ্গভবনের সামনে সড়কে অবস্থান নেন অসংখ্য বিক্ষোভকারী। রাত 8টার দিকে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীরা এই সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাত 2:45টার দিকে বিক্ষোভকারীরা বঙ্গভবন এলাকা ছেড়ে যান। এদিকে বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদারের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, বঙ্গভবনের ফটকের সামনে চারপাশের কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়েছে, যাতে কেউ করে আন্দোলনকারীরা ভিতরে ঢুকতে না পারে। এদিকে বঙ্গভবনের ফটকের সামনে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন, এদিকে যাতে করে সেখানে অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে এখন নানামুখী বিতর্ক চলছে। এদিকে নিজের চোখে দেখা এই দিনের কিছু ঘটনা শেয়ার করেছেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ। এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি। তার পোস্টটি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন ইতিমধ্যেই। এদিকে পোস্টে শেখ মোহাম্মদ মাসুদ বলেন, আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতি 5 আগস্ট সেনা সদর দপ্তরে অতঃপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেনা সদরে আসিফ নজরুল স্যারকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে সরকার গঠন হতে পারে, তার কোনো হোমওয়ার্ক করেছেন কিনা। এদিকে ওনার উত্তর ছিল, গত কয়েকদিন পালিয়ে কাটিয়েছেন, হোমওয়ার্ক করব এখন। এদিকে ওনার বাড়ি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন বা কিছু দেখেছি, তাতে আমি বিশ্বাস করি উনি সত্য কথাই বলেছিলেন। এদিকে সেনাপ্রধান বক্তব্য শেষে যখন সবাইকে তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করলেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রথমে যেতে চাননি। সেনাপ্রধান দেশের ক্লান্তির লগ্নে সবার সহযোগিতা চেয়ে বারবার রিকোয়েস্ট করেছিলেন। অপরদিকে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বারবার বলেছিলেন যে আমাদের যাওয়া উচিত, পরে সবাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে সেনা সদরে গিয়েছিলাম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জামাতের ডাক্তার শফিকুর রহমান, হামিদুর রহমান আজাদ, জাতীয় পার্টির জিএম কাদের সহ আনিসুল ইসলাম মাহমুদ, ইসলামী আন্দোলনের সৈয়দ ফয়জুল করিম, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মাওলানা ফাইজুল্লাহ, গণসংহতির জুনায়েদ সাকি ও ডক্টর আসিফ নজরুল। এদিকে আসিফ নজরুল স্যার ও জুনায়েদ সাকির আর্মির জিপ গাড়িতে উঠেছিল আর বাকি নেতৃবৃন্দকে মিনি কোস্ট করেছিল। কোস্টারে গ্লাস সাদা হওয়া জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর ভয় আতঙ্কে পর্দায় নিজেদেরকে ঢেকে রেখেছিলেন। আমরা ভয় পাচ্ছিলাম জনতা জিএম কাদেরকে দেখে ফেলে কিনা। যাওয়ার সময় চরমোনাই এর মাওলানা ফয়জুল করিম আর আমি পাশাপাশি বসেছিলাম। কি ধরনের সরকার হতে পারে এ নিয়ে আলাপ হচ্ছিল। উনি বারবার বলেছিলেন অন্তর্বর্তী সরকারের চেয়ে সামরিক সরকার ভালো এবং আমাদের সেভাবেই কথা বলা উচিত। এদিকে ইসলামী দলগুলোর আপত্তির কারণে ইসলামী ঐক্যজোটের মাওলানা
ফাইজুল্লাহ আর বঙ্গভবনে যায়নি। এদিকে বিএনপি জামাত সহ অন্য দলগুলো আপত্তি করলে হয়তো জাতীয় পার্টি বাদ পড়তো। মাহমুদুর রহমান, মান্না, সাইফুল ইসলাম সহ অন্য যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা সরাসরি সেখানে হয়েছিল। এদিকে বঙ্গভবনে যাওয়ার পর জুনায়েদ সাকিব ডিউটি অফিসারকে বলেন ৩ জন সমন্বয়ক গেটে আসবে, তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞেস করেছিলেন কেউ আনতে গেছে কিনা। সমন্বয়ক হিসেবে যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা ছিল জুনায়েদ সাকির চয়েস, তারা আসলে সমন্বয়ক কিনা তাও আমরা জানি না এবং আসিফ নজরুল স্যার তাদের আগে থেকে চিনতেন বলে আমার মনে হয়নি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে জামায়াতের আমির প্রথমেই বলেন যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে সুতরাং তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। মোটামুটি সবাই এই ব্যাপারে একই সুরে কথা বলেন, শুধুমাত্র চরমনাই পীর মাওলানা ফয়জুল করিম বলেন যে নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে। জিএম কাদের মার্শাল জারি করার কথা বলেন। সবার প্রতিবেদনের মুখে উনি অবশ্যই বলেন যে উনি আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন কথা বলছে, যে ভুলে মার্শাল ল জারির কথা বলে ফেলেছেন। ছাত্রদের সাথে যোগাযোগের ব্যাপারে সবাই আসিফ নজরুল স্যারের সহযোগিতা নিতে বলেন এবং কেউ কেউ রাতেই সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। সেখানে আসিফ নজরুল স্যার স্পষ্ট বলেছেন যে ১৬৫ জন সমন্বয়ক তারা নিজের আলাপ আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, এতে তো সময় লাগবে। এদিকে এখন বিপ্লবী সরকার না হওয়া, বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া ইত্যাদি নানা বিষয়ে যেভাবে এককভাবে আসিফ নজরুলের উপর দায় চাপানো হচ্ছে তা বাড়াবাড়ি। এদিকে ৫ তারিখে ফ্যাসিস্টদের দোসর জিএম কাদের, আনিসুল ইসলাম, মাহমুদ, ফাইজুল্লাহ গং যারা দাওয়াত দিয়েছিলেন তারা পরিকল্পিতভাবে কাজটা করতে পারে। এদিকে তবে আসিফ নজরুল বা বিএনপি জামাত ওই সমন্বয়ের পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিলেন। এদিকে এটা আমার মনে হয়নি হঠাৎ এত বড় পরিবর্তনের হোমওয়ার্ক না থাকায় তারা সেই পরিস্থিতি যা ভালো মনে হয়েছে তাই করেছেন।